ভাষ্যে বলেছিলেন যে বাংলাদেশে আপনারা আগামী কিছুদিন একের পর এক নানা ঘটনা দেখবেন। ঠিক তেমনি গতকালকে আমরা খুব বেশি ভাবে নিশ্চিত হয়ে গেলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার ভারত সফর অনিশ্চয়তায় ভরা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত সফরের দিন তারিখ পর্যন্ত ঠিক হওয়া শুরু হয়ে গেছে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে। হঠাৎ করে তড়িঘড়ি করে কি ঘটলো, কি এমন জাদুকরী ঘটনা ঘটলো যে ব্রিক্স সম্মেলন তো এখনো অনেক দিন, প্রায় আগামী মাসের মাঝামাঝি পর্যায়ে, তার প্রায় 20 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? প্রথম কথা, ব্রিক্স সম্মেলনে ব্রিক্স যে জোট, যে মোর্চা, আন্তর্জাতিক মোর্চা, মূলত উন্নয়নশীল এবং বিকাশশীল এবং যারা মানে বিশ্বে মনে করেন যে বহু দেশীয় মঞ্চ গড়ে ওঠা উচিত, কেবল একমাত্রিক মঞ্চ নয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়। ফলে রাজনৈতিক বা আদর্শগতভাবে একটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় বিরোধী বলাটা সঠিক শব্দ হবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপূরক আরেকটি মোর্চা তৈরি করার যে উদ্যোগ, এই উদ্যোগটাকে কখনোই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি, ভালো চোখে দেখে না। ফলে তারা চায় না তাদের যারা বন্ধু, তাদের যারা শরিক, তারা যেন এই ব্রিক্স সম্মেলন থেকে দূরে থাকে। তবুও ব্রিক্স একটা উন্নয়নশীল দেশের সমূহ বলে বহু উন্নয়নশীল দেশ তাতে যোগদানে আগ্রহ প্রকাশ করেন। ধীরে ধীরে মাত্র 4টি রাষ্ট্র থেকে শুরু হয়ে সেটি 5 থেকে এখন 11টি রাষ্ট্রে রূপান্তরিত। 11টি রাষ্ট্রে রূপান্তরিত ব্রিক্স এবং তার বিশ্বের জনসংখ্যার একটা বৃহৎ অংশ এই জনবহুল এই রাষ্ট্রগুলিতে রয়েছে। তার সঙ্গে রয়েছে ধরুন আরো 10 জন, তাদের বলা হয় পার্টনার কান্ট্রিজ, আরো 10 জন, এবং তার সঙ্গে প্রায় 5 থেকে 6টি আন্তর্জাতিক বহুরাষ্ট্রীয় মঞ্চ, যার মধ্যে বিমস্টেক একটি অন্যতম। কেবলমাত্র বিমস্টেক নয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, জিসিসি, এই সমস্ত জোটগুলি যারা প্রধান, তাদের প্রধানদের আমন্ত্রণ জানিয়ে অনেকেই, তারা যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এখন প্রধানমন্ত্রী আয়ারল্যান্ড, তিনি তার পৌরোহিত্য করেন, ফলে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকেও আহ্বান জানানো হয়েছে। এবং ব্রিক্সের সভাপতি যেহেতু নরেন্দ্র মোদী, ফলে তিনি সভাপতি হিসেবে সমস্ত আবেদন জানিয়েছেন। কিন্তু সম্ভবত মনে হচ্ছে বাংলাদেশে কোথাও একটা এই নিয়ে প্রশাসনের মধ্যে একটা বিতর্ক রয়েছে। বিশেষত আমার যতদূর ধারণা যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি অনেকটা নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি। সেক্ষেত্রে তিনি হয়তো চান না যে কোনোভাবেই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাকে অসন্তুষ্ট করা, তাকে রুষ্ট করা। কারণ মার্কিন বিজনেস প্রতিনিধি দল ঢাকায় ঘুরছেন, তারা অনেক আশ্বাস দিয়েছেন। আর যদিও আগামী দিনে ভারতের বণিক সভার একটি দলও যেতে চলেছে ঢাকাতে, এই প্রথম অনেকদিন বাদে। তো এখন এই কারণে হয়তো ব্রিক্সকে এড়াতে চাইছেন তারেক রহমান। এবং ব্রিক্সকে যদি এড়াতেই হয়, তাহলে অথচ একটা বাইল্যাটারাল ভিজিটের যে আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, সেটাকে উপেক্ষা করেই তিনি মালয়েশিয়া হয়ে চীন চলে গেলেন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আপনি প্রশ্ন করছিলেন কেন হঠাৎ এই তাড়াহুড়ো। তাড়াহুড়োর একটা বাস্তবিক ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ জ্বালানি সংকট, এবং যে জ্বালানি সংকটের কারণে অনেক সারাদিনই প্রায় শুনছি বিভিন্ন জায়গায় লোডশেডিং হয়ে থাকে। এবং ধরুন চাষের কাজ ব্যাহত হচ্ছে, পাম্পগুলিতে ঠিক মতো ডিজেল না আসার কারণে, বহু কলকারখানা বন্ধ বিদ্যুতের অভাবে। এই সময় বাংলাদেশকে একমাত্র নিকটবর্তী প্রতিবেশী হিসেবে ভারতই সহযোগিতা করতে পারে। সেখানে ভারত বিরোধী যে ধরনের যে সমস্ত শক্তি তারা যে করেন, প্রচার করেন, কিন্তু বাস্তবিক অর্থে আজও তো ভারত থেকে 85,000 টন ডিজেল পৌঁছেছে বাংলাদেশে, তাতেও কিন্তু কুলিয়ে ওঠা যাচ্ছে না। আরো চাহিদা আরো বেশি, যেটা 1,30,000 টন হলে হয়তো ভালো হয়। সেই কারণে এই সফরটা খুবই জরুরি। দ্বিতীয়ত, একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা,
এবং বাণিজ্যে আমাদের তো ভারতীয়রা আমরা বলি যে বাণিজ্যে বসতে লক্ষ্মী, মানে বাণিজ্যের কারণেই রাজস্ব আদায় হয়, সেটা কি আমরা লক্ষ্মী বলি, আপনারা হয়তো অন্য কিছু বলেন। বাণিজ্য স্তব্ধ হয়ে আছে। ফলে আমার কাছে মনে হচ্ছে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের কাছে। সেটা হচ্ছে জ্বালানি সংকট থেকে রেহাই পাওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রার্থনা করা, এবং একই সঙ্গে যে বাকি যে সমস্যা, যেটা বাণিজ্যিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, উভয় দেশের উপরে প্রতিবন্ধকতা রেখেছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে লাঘব করা যায় কিনা। তৃতীয়ত অবশ্যই তো গঙ্গা পানি চুক্তি রয়েছেই, সেটা হওয়ার কথা। আমি যতদূর জানি যে তারেক রহমান যদি আসেন, তাহলে যেমন উত্তর পূর্ব ভারতের যেটা ত্রিপুরা রাজ্যের যে ফেনী, যেটা মৈত্রী সেতু তৈরি হয়েছিল শেখ হাসিনা সময়, সেই মৈত্রী সেতুও তৈরি হলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আমদানি রপ্তানি বাড়তে পারে, এবং উত্তর পূর্ব ভারত একটা বড় বাজার বাংলাদেশের জন্য একসময়ও ছিল, ফলে সেটাকে তারা ব্যবহার করতে পারেন। এই বাস্তবিক কারণে আর কতগুলো রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ ছাড়া একটা মানুষের পিপল টু পিপল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যেই চায় ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপিত হোক। বাংলাদেশের বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অলরেডি ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। ফলে আমার ধারণা তারেক রহমান যদি ভারতে আসেন, ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনার তারেক রহমানকে একান্তভাবেই বলেছেন যে আপনি যদি ভারত সফরে আসেন, তাহলে আপনার যা যা এই মুহূর্তে প্রয়োজনীয় সেগুলো ভারত উদার হস্তে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু আপনি দূরে বসে থাকলে হবে না, আপনাকে আসতে হবে ভারতে। ভারত তো আমন্ত্রণ জানিয়েছে আপনাকে। তার সঙ্গে বাংলাদেশ হয়তো যেগুলো কথার কথা হয়তো বলবে, সেটা হচ্ছে শেখ হাসিনা বিষয়ে তারা চাইবেন প্রত্যর্পণ, কিন্তু ভারতের ক্ষেত্রে ভারত চাইবে ন্যায়সঙ্গত প্রত্যাবর্তন। এখন এই বিষয়টাও থাকবে, আলোচনাতে আসতেই পারে, আসবে না যে তা নয়, আসবে। ফলে এখন বলছেন যে কেন তাড়াহুড়োর একটাই কারণে, যে 28শে আগস্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাবেন। তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠকে শিখর সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কাজাখস্তানে। তার আগে তিনি উজবেকিস্তান যাবেন, তার দেশে ফিরতে ফিরতে 2রা সেপ্টেম্বর হয়ে যাবে, এবং 2 তারিখ তিনি ফেরার পর 3 এবং 4 তার আমি যতদূর জানি তার কেরালায় একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান রয়ে গেছে, সেটাকে বাতিল করা যাবে না। 4-এর পর থেকে তো 11-12 তারিখ থেকে তো ব্রিক্সের শিখর সম্মেলনের প্রস্তুতি শুরু। অন্তত 1 সপ্তাহ তার লাগবে। এই যে 20-25 জন রাষ্ট্রনেতা আসবেন, তাদের কার সঙ্গে কিভাবে বৈঠক হবে, কত দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, বলে তার প্রস্তুতি, সেটার জন্য তার মধ্যে কোনো সম্ভব নেই। আর 3য় সপ্তাহতেও তারেক রহমান নিজেও বলেছেন তিনি জাতিসংঘে যেতে চান, তিনি জাতিসংঘে যাবেন, এবং ভারতের থেকেও ভারতও ব্যস্ত থাকবে জাতিসংঘ নিয়ে। এবং জাতিসংঘে এবারের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ ভারতের হওয়ার কথা, ফলে নিঃসন্দেহে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেজন্য সময় নেই। আর সেপ্টেম্বর অক্টোবর ভারতে সাধারণত হয় উৎসবের মাস, এখানে দুর্গাপূজা, দীপাবলি, এই উৎসবের মাসে সাধারণত প্রথম দিকটাকে এখানে একটা বলা হয় শ্রাদ্ধের মাস, অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছেন তাদের স্মৃতিতে প্রায় একটা দীর্ঘ সময় 8-9 দিন এখানে একটা শোক পালন করা হয়ে থাকে, মানে সেটা ধার্মিক একটা আচার। সেই সময় কোনো শুভ কাজ করা হয় না। যেহেতু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একটা শুভ কাজের বিষয়, সেজন্য এটা আগস্ট মাসেতেই শেষ করে ফেলতে হবে, এবং আগস্ট মাসে 28 তারিখের আগেই শেষ করে ফেলতে হবে। ভারত থেকে যে কারণে 20 এবং 21শে আগস্টের কথা বলা হয়েছিল, এখন সেটা হয়তো বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে দেখছেন যে 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন আছেন, তারপরে রাষ্ট্রপতির শপথ আছে, তারপরে আনুষ্ঠানিকত 27 তারিখ থেকে বাংলাদেশের পার্লামেন্ট সেশন শুরু হবে। সুতরাং 27-এর আগে এবং 22 থেকে 27-এর মধ্যে এই সফরটা মাত্র সম্ভাব্য সফরসূচি,
এবং আমি যতদূর জানি সেটা হচ্ছে যে প্রস্তুতি চূড়ান্ত, তার কারণ দিল্লিতে হাই কমিশন যেটা আছে তারা ইতিমধ্যেই বিভিন্ন যে 5 তারা হোটেলগুলি রয়েছে যেখানে ভিভিআইপিরা এসে ওঠেন, সেগুলোর তারা অলরেডি দেখাশোনা করতে শুরু করেছেন যে কোন জায়গায় এলে সুবিধা হয়। শুনেছি প্রায় 20 জনের মতো প্রতিনিধি দল আসতে পারে তারেক রহমানের সঙ্গে, এবং তার সঙ্গে তার যে বাকি সহকারী ইত্যাদি সব মিলিয়ে সংখ্যাটা বিশাল। এবং পরে তারা খুব বড় ধরনের একটা হোটেলগুলোতে বাল্ক বুকিং করতে চাইছে, যে কারণে আমার মনে হয়েছে যে সফরটা সম্ভবত প্রায় নিশ্চিত। যদিও বাংলাদেশের কাগজে এখনো দ্বিধা দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা বলা হচ্ছে এই কারণেই যে দ্বিধাদ্বন্দ্বটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির কারণে। বাংলাদেশের একদল মানুষ আছেন তারা চান না ভারতের সঙ্গে সুসম্পর্ক, আর একদল মানুষ আছেন তারা চান হয়তো সুসম্পর্ক হোক। এখন সেইটা বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই সংকট এতে একমাত্র ত্রাতার ভূমিকায় আসতে পারে ভারত। ফলে আসতে গেলে তারেক রহমানকে এই আগস্ট মাসেই আসতে হবে, নইলে কিন্তু জানি না, বলা মুশকিল। কারণ নভেম্বরে আবার নরেন্দ্র মোদী মস্কো যেতে পারেন, ফলে দ্বিপাক্ষিক বার্ষিক বৈঠক থাকে। তারপরে নভেম্বরের শেষ থেকে আমাদের ভারতের পার্লামেন্ট অধিবেশন শুরু হয়ে যায়, শীতকালীন অধিবেশন। তারপর থেকে বাজেট অধিবেশনের প্রস্তুতি হয়ে যায়। ফলে ওই সময় সাধারণত বিদেশ সফর বা বিদেশি অতিথিদের যেটা করা হয়, আমন্ত্রণ হয়, জানানো হয়, তারা যে আসেন তারা এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই শেষ করে ফেলে সমস্ত। এই যে আপনার কথা থেকে একটি বিষয় বেরিয়ে এলো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাকচ করতে চায় না, তাই ব্রিক্স এড়িয়ে চলার চিন্তা ভাবনা করছে। এটি একটা কারণ। আরেকটি বাণিজ্যিক কারণ, আরেকটি জ্বালানি কারণ এবং রাজনৈতিক কারণ আছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ব্রিক্স রিলেটেড যে দেশগুলো আছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের উপর নাখোশ হবে কিনা? দেখুন, বাংলাদেশ তো চায় চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে। রাশিয়ার সহযোগিতায় সেখানে অনেকগুলি অনুষ্ঠান, প্রোগ্রাম, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে, এবং যেখানে আমি যতদূর জানি এখন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট ইনিও আসতে চলেছেন। ফলে তারা প্রায় অলমোস্ট নিশ্চিত। এখানে আমার মনে হয় আউটরিচে এলে বাংলাদেশ যে যুক্তিটা যারা দেখাতে চাইছেন, যেটা যে যুক্তিটা অসাড়, সেই যুক্তিটা হচ্ছে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো কারণ নয়, এটা অজুহাত। ইউ প্রেসিডেন্টকে যদি আমন্ত্রণ জানানো যেতে পারে, তাহলে বিমস্টেকের প্রেসিডেন্টের কি এমন অসুবিধা আছে? তিনি তো এই বছরের জন্য প্রেসিডেন্ট, আগামী বছর শিখর সম্মেলন হবে বিমস্টেকে। অনেক দেশ আছেন যারা বিমস্টেকের সদস্য, তারাও কিন্তু ব্রিক্সে আসবে। আবার অনেক দেশ আছেন যারা ব্রিক্সের স্থায়ী সদস্য হতে চান, তার মধ্যে বাংলাদেশ একসময় চেষ্টা করেছিল, হয়নি। সেই নিয়ে আবার বাংলাদেশের একটা সময় মনে আছে শেখ হাসিনা থাকাকালীন প্রচার হয়েছিল যে ভারত চায়নি বলে বাংলাদেশ সদস্য হতে পারেনি ব্রিক্সে। যারা ভারত বিরোধিতা করেন তারা সেই যুক্তি দিয়েছিলেন। তা ভারত এখন তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন ব্রিক্সে, আর তিনি আসবেন না অন্য অজুহাত দেখিয়ে। তো বিচিত্র পরিস্থিতি। ফলে ব্রিক্সের সঙ্গে, উন্নয়নশীল দেশের সঙ্গে যদি বাংলাদেশ সম্পর্ক না রাখতে চায়, এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। বিশেষ করে ধরুন মধ্যপ্রাচ্য, তাদের প্রতিনিধিরাও আসছে, যেখানে বাংলাদেশের একটা বড় বাংলাদেশিরা সেখানে তারা কাজ করেন, তাদের একটা সুরক্ষা নিরাপত্তার বিষয় আছে। সেই বিষয়গুলো সমস্তটাই উপেক্ষা করে নেবেন বাংলাদেশ যদি তারা ব্রিক্সের এই সম্মেলনে, শিখর সম্মেলন, এটা তো এমনি কোনো মন্ত্রী পর্যায়ের না, এখন বলছেন কোন একজন প্রতিনিধিকে পাঠাবেন। আমার এখনো মনে হয় যে শুভবুদ্ধির উদয় হতে পারে যদি কোনো কারণে আগস্টে আসতেই না পারে। এখন তারা ভাবছেন যে ব্রিক্সের সময়, এত অল্প সময়, সেখানে প্রধানমন্ত্রী কি সময় দিতে পারবেন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য? সেটা ভারত ব্যবস্থা করে দেয়। সেটা কারণ 11-12 তো, ফলে 13 তারিখেও তো ব্রিক্সের
পরেও তো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, তাই না? তো সেটা কোনো অজুহাত নয়। ফলে আমার মতে সব থেকে ভালো হতো এই যে এখন অনেকটা তাড়াহুড়ো করে আসতে হবে। ধরুন দুই দেশেরই আমি জানি না কি ধরনের প্রস্তুতি আছে। আমরা সাধারণত হাই প্রোফাইল যে ভিভিআইপি ভিজিট হয়ে থাকে তার আগে দেখি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তারা তাদের কাউন্টার পার্টের সঙ্গে আলাপ আলোচনা করে স্থির করেন কি কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হতে পারে, কি কি ধরনের মৌ স্বাক্ষরিত হতে পারে, কি কি ধরনের জয়েন্ট স্টেটমেন্টে বিষয় উল্লেখিত হতে পারে। এগুলোর তো কোনো আলাপ আলোচনা তো শুরুই হয়নি এখনো, তাই না? যদি না নেপথ্যে একেবারে গোপনে কিছু হয়ে যায়। এটা ঘটনা যে বাংলাদেশ মিশনের হাই কমিশনার একমাত্র বিষয়টা জানেন, তিনি হাই কমিশনের অন্য কোনো কূটনীতিবিদকেও ইনভলভ করছেন না, তারাও প্রায় জানেন। আমি জানি গতকাল সন্ধ্যাবেলায় হাই কমিশনারকে কেউ কেউ কূটনীতিবিদ প্রশ্ন করেছিল যে আচ্ছা প্রধানমন্ত্রী কি আসছেন, তিনি তখন বলছেন আমি এখনো নিশ্চিত যাই না। ফলে তিনি কিন্তু তার প্রস্তুতি কিন্তু রেখেছেন, প্রস্তুতি করছেন। আমি জানি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারা তাদের প্রস্তুতি রাখছেন, প্রস্তুতি করছেন। ফলে সেটা হবে না এমন কোনো ব্যাপার নয়। আগাম এই সফরটা চাওয়া কি বাংলাদেশি চাইছে যে আমরা আগে যেতে চাই? না, ভারত জানিয়েছে যদি ব্রিক্সে না আসতে পারেন, যদি দ্বিপাক্ষিক সফরে আসতে হয় তাহলে আগস্টেই আসতে হবে। দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতের হাতে আর কোনো সময় না। আমরা এই সরকারের বর্তমান যে বাংলাদেশে যে সরকারটি গড়ে উঠেছে এটি 6 মাস, প্রায় আর দুদিন পরে 17 তারিখে 6 মাস হয়ে যাবে। শুরু থেকে সরকারের সাথে ভারত এবং এই সরকারের সাথে একটা আচরণ দেখলাম। মাঝপথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেলেন। সফর থেকে আসার পর আমরা একটু উল্টো চিত্র দেখলাম, ভারতকে এড়িয়ে চলা। এমনকি একটা উদাহরণ এখানে দেওয়াই প্রয়োজন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু বাংলাদেশ কোনো অভিনন্দনও জানালো না, যেন ভারত পক্ষ থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু এই যে মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে ভিজিটের পর থেকে দেখা যাচ্ছে যে না, আবার যেন ভারতের দিকে আবারও ঝুঁকছে। কি এমন জাদুর ঘটনা ঘটলো সার্জিও গোরের এই সফরের ফলে যে বাংলাদেশ আবারও ভারতের দিকে ঝুঁকছে, এত ভারত বিরোধিতা থাকা সত্ত্বেও? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যেহেতু বাংলাদেশের সরকার প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর একটা সরকার, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে, হয়তো আর্থিকভাবেও। এখন সেই যুক্তরাষ্ট্র তারা কিন্তু মনে করেন যে তারেক রহমান সরকার যে চীনের প্রতি যে আগ্রহ দেখিয়েছেন বা চীনে যে গিয়েছেন এবং চীন থেকে যে করিডোরের প্রস্তাব এসছে, এই বিষয়টা যুক্তরাষ্ট্র কখনোই ভালোভাবে নেবে না, ভালো চোখে নেবে না। সেই যুক্তরাষ্ট্র চাইবে যে তোমার বাংলাদেশের যেটা প্রয়োজনীয় এই মুহূর্তে যদি সংকটের জন্য, সেগুলো সব থেকে ভালো উপায় হচ্ছে ভারতের সঙ্গে সহযোগিতা করা, ভারতের সঙ্গে সহযোগিতার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। কারণ চীনের প্রভাব এই উপমহাদেশে খর্ব করার জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র সহমত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আরেকটি চাঞ্চল্যকর রিপোর্ট থেকে আরো বোঝা যায় যে কেন ভারত এবং যুক্তরাষ্ট্র এক হচ্ছে। সেটা হচ্ছে যে আল কায়দা গোষ্ঠীর প্রভাব বাড়ছে। সিকিউরিটি কাউন্সিলের যে দ্বিবার্ষিক মনিটরিং কমিটি, তদারকি কমিটির যে রিপোর্ট, তাতে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। তার এই রিপোর্টের 18 নম্বর পাতায় স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশে আল কায়দা গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে এবং তারা ভিত্তি তৈরি করে ফেলেছে। ফলে যে আল কায়দা কেবলমাত্র বাংলাদেশের জন্যই নয়, ভারত তো বটেই, এমনকি সমগ্র বিশ্বের জন্য কিন্তু উদ্বেগের বিষয়। কারণ মনে রাখা দরকার 9/11 ঘটেছিল আল কায়দা দ্বারাই। ফলে আল কায়দার বিকাশ যদি এই ধরনের ইসলামিক জনগোষ্ঠী যেখানে আছে সেখানে যদি গড়ে ওঠে, তাহলে তারা একটা প্রশ্রয় পেতে পারে। আর বাংলাদেশে বিপুল সংখ্যক যে রোহিঙ্গা রয়েছেন, সেই রোহিঙ্গাদের ব্রেন ওয়াশ করাটা খুব একটা কঠিন কিছু নয়। তারা যেহেতু নিজের দেশে ফিরতে পারছেন না, ফলে তাদের মধ্যে একটা হতাশা ইত্যাদি বাড়ছে।
তাদের বাংলাদেশ সরকার সবই চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবেও অর্থ জোগান হচ্ছে, কিন্তু তাদের তো নিজেদের একটা অস্তিত্বের প্রমাণের দায়িত্ব ব্যাপার আছে। ফলে এই বিষয়টা খুবই চিন্তাজনক, বাংলাদেশের জন্য তো বটেই, ভারতের জন্যও বটে এবং গোটা বিশ্বের জন্য। টেরোরিজমটা এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে, সেই কারণেই আরো বেশি। ফলে যে আলোচনায় ভবিষ্যতে বা আপনাকে যে যে বিষয়গুলো বলেছি এক এক করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেরোরিজম সংক্রান্ত সহযোগিতা। সেইটা একটা বড় সহযোগিতার বিষয়, আলোচনার বিষয় থাকবে। আর যেটা আপনি বলেন বন্ধুত্বের হাত হিসেবে ভারত, আপনার দুদিন আগেই ভারতের কপুরথালা রেলওয়ে কোচ ফ্যাক্টরি থেকে নতুন ট্রেনের কোচ, নবনির্মিত কোচ বাংলাদেশে পৌঁছেছে এবং বাংলাদেশে আরো কোচ পৌঁছাচ্ছে। হয়তো তারেক রহমানের সফরের পর দুই দেশের মধ্যে যে তিনটি যোগাযোগ ব্যবস্থা ছিল রেলপথে, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস, এগুলো হয়তো পুনরায় চালু হতে পারে। তার কারণ ভারত যেহেতু পর্যটন ভিসা খুলে দিয়েছে, ফলে অতীতে পর্যটন ভিসার জন্য এই ট্রেনগুলোতে বহু মানুষ যাতায়াত করতে, ফলে তাদের সুবিধার জন্য এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে। ডোমেস্টিক যেটা প্রবলেম, সেই প্রবলেমটা কাটিয়ে ওঠে তাদেরকে তিনি যদি না আসতে পারেন, সব থেকে বড় জয় হবে জামায়াত ইসলামী, ওই দক্ষিণপন্থীদের, ওই উগ্রপন্থীদের এবং এনসিপি যারা ভারত বিরোধী। ফলে তাদের কাছে, তাদের দাবির কাছে যেন তারেক রহমান মাথা না নোয়ান, এটা আমরা সকলেই চাই। আশা করছি সেই বাধা কাটিয়ে তিনি বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্রের কোনো নেপথ্য নির্দেশনা আছে কি যে ভারতের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, একসাথে চলতে হবে? আগে পাকিস্তান, চীন, তুরস্ক যেভাবে একটা আমরা দেখলাম সমীকরণ কদিন আগেও, ভারতের সঙ্গে চলতে হবে, এমন কোনো নির্দেশনা কি আছে কি, আপনি কি মনে করেন? দেখুন, নির্দেশনা আছে কিনা এটা তো স্পষ্ট ভাষায় বলা যাবে না, কিন্তু কতগুলো ঘটনা যেগুলো দেখেছি আমরা, যে সার্জি গৌড় তিনি ঢাকায় গেছেন, ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করেন, তিনি এনসিপির সঙ্গেও দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে, এবং তিনি ফিরে আসার পর দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে। এবং এই শেষোক্ত দুজনের সঙ্গে মিটিং কিন্তু একদিন না, দুদিন পর পর হয়েছে। ফলে বিষয়টা নিয়ে তারা নিশ্চয়ই ভাবিত, এবং সে কারণে আপনি যদি বলছেন যে নির্দেশ হয়তো নয়, আমার মনে হয় নির্দেশ শব্দটা হয়তো একটু অপমানজনক হতে পারে। বলতে পারেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ বা আকাঙ্ক্ষা, তারা চান যে বাংলাদেশকে নিরাপদ করতে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করেন, এবং ভারতের সহযোগিতা যেন তারা প্রার্থনা করেন এবং তারা যেন নেন। উভয় দেশের যৌথভাবে এই সমস্ত সমস্যাগুলো সমাধানে যদি উদ্যোগী হন, সেটা গোটা বিশ্বের পক্ষে মঙ্গল। এই কথাটা সার্জি গৌড় বলেই থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমাজের অন্তর্ভুক্তি, আর এই অন্তর্ভুক্তির জন্য আওয়ামী লীগের ফেরা এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এই যে তারেক রহমানের যে আগাম সফর হতে যাচ্ছে, সেই আগাম সফরের ফলে কি শেখ হাসিনা আগাম দেশে আসার পথও কি উন্মুক্ত হবে? আমরা তারা আবারও বলছে যে এটা নিও জেএমপি। দেখুন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর থেকে যদি আপনি তাকান, যে আল কায়দা, দায়েশ যাকে আমরা অনেকে ইসলামিক স্টেট মনে করি, বোকো হারাম, আল শাবাব, হিজবুল্লাহ, হামাস, হুতি, সব কিন্তু আরবি নাম। পাকিস্তানি লস্কর এ তৈয়বা, জৈশ এ মোহাম্মদ উর্দু নাম। কিন্তু টঙ্গী সংগঠন কিন্তু কোনো মিষ্টির দোকান না বা বিরিয়ানির দোকান না, সেখানে আবার একটা নিউ অমুক বিরিয়ানি হাউস বা নিউ অমুক মিষ্টান্ন ভান্ডার, এটা হয় না। এই নিউ জেএমবি বলে কোনো কিছু নাই। এটা হয় ওনারা
বুঝতে পারছেন না, অথবা ওনারা লুকাচ্ছেন? আমি মনে করি যে ওনারা লুকাচ্ছেন। কেন লুকাচ্ছেন সেটাই ব্যাখ্যা করব। যে এই বোমার পেছনে লস্করে তৈয়বা পাকিস্তানের। আমরা বাংলাদেশে বোমা হামলা দেখেছি 2005 সালে দেখেছি, তারপরেও দেখেছি, হলি আর্টিজান হামলা দেখেছি। তো দেখুন, এই কোন হামলাতেই বোমায় পাইপ বোমা বা প্রেশার কুকার বোমা ব্যবহৃত হয়নি। এবার হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা বলছে 100টি প্রেশার কুকার বোমা আছে জঙ্গিদের হাতে। এটাও একটা ভুল ধারণা। কারণ 100টি প্রেশার কুকার বোমা ওনারা জানবেন কি করে? জঙ্গিরা তো 100টা বোমা বানিয়ে কোথাও রেখে দেয়নি। ওরা এখানে প্রশিক্ষিত লোক ঢুকে গেছে লস্করে তৈয়বার, যারা স্থানীয় বাজার থেকে প্রেশার কুকার সংগ্রহ করে এবং বাকি সরঞ্জাম সংগ্রহ করে বোমা তৈরি করবে। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে পাইপ বোমা পাওয়া গেছে মেট্রো রেলে বা ইত্যাদি, এটা গভর্নমেন্ট লুকাচ্ছে, আমি কিন্তু বলেছিলাম। তখনও সরকারের পক্ষে বলা হয়েছে যে দেশে জঙ্গি নেই, জঙ্গি হলো শেখ হাসিনার নাটক। তো এখন তো শেখ হাসিনা বাংলাদেশে নাই। এখন নাটকটা কে করছে? আপনারা করছেন, মানে বিএনপি সরকার করছেন আপনারা? তা তো মনে হয় না। আপনারা এই যে ইউনূসের 18 মাসের অপশাসনের সময় যে পাকিস্তানের সাথে পাকিস্তানের ভিসা চাইলে একটি সিকিউরিটি ক্লিয়ারেন্সের নিয়ম ছিল বাংলাদেশে, পৃথিবীর অনেক এশিয়া, এটাকে ইউনূস তুলে দেয়। তখন পর্যটকের বেশে, ব্যবসায়ীর বেশে কত জঙ্গি প্রবেশ করেছে সেটা তো আমরা জানি না। আমরা যেটা জানি যে 2024 সালের 7 সেপ্টেম্বর 2024 বাংলাদেশে হামাসের শীর্ষ জঙ্গি খালেদ মিসাল এবং হামাসের অনেক সদস্য প্রবেশ করেছিল, এবং যারা প্রবেশ করেছিল তারা সবাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় আছে জঙ্গি হিসাবে। তার মানে আপনি এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গিদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিয়েছেন। আমি যখন আপনার এখানে বললাম যে বোমা নিয়ে কথা বলছে না, লুকাচ্ছে, এটার একটা বাধা পরিণতি হবে, সেই পরিণতির সামনে চলে এসছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে, নিরাপত্তা পরিষদে কি বলা হলো? এখন বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে। ওরা কিন্তু সলিতভাবে বলেছে আল কায়দা, ওরা কিন্তু নিও জেএমবি বা অন্য কিছু বলেনি। জাতিসংঘ এর আগে একই ধরনের একটা হুঁশিয়ারি বা সাবধান বাণী দিয়েছিল 2017 সালে। কিন্তু তখন ওই সরকার, যে সরকার ক্ষমতায় ছিল, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক তৎপর থাকায় জাতিসংঘ ওই বিষয়টা নিয়ে আর সামনে যায়নি। কিন্তু এখন জাতিসংঘ আবার বলে ফেলেছে, এবং এই নিরাপত্তা কাউন্সিল বা সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদই কিন্তু সেই অর্গানাইজেশন যারা নিষেধাজ্ঞা আরোপ করে। তাহলে নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়ে গেছে আপনি বাংলাদেশে এখনো জঙ্গি নিয়ে লুকোচুরি করছেন, বলছেন না। জঙ্গিরা অবাধে তৎপরতা চালাচ্ছে। যে জঙ্গিগুলোকে ইউনূস ছেড়ে দিয়েছে, যে জঙ্গিগুলো জেল থেকে পালিয়েছে, তারা তো এখন, আমি যদি বলি, রাষ্ট্রীয় আশকারায় অবাধে বিচরণ করছে, তাহলে তো ভুল হবে না। কিন্তু এটার একটা খুব ভয়ঙ্কর পরিণতি আসছে, আর সেটা হলো যে জাতিসংঘ নামক সংগঠন, আপনিও যান, আমার সম্মানিত দর্শকরা যান, এটা কিন্তু
ভীষণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের মধ্যে আছে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবটা কিন্তু নিরাপত্তা পরিষদের যে 5 এরা দেশ তারা মিলেই কিন্তু এটা এনেছেন। তাহলে সেই 5 দেশ বাংলাদেশের উপর হঠাৎ করে গুরুত্ব কেন দিল? আমরা তো জানতাম ইউনূস আমেরিকার বন্ধু, বিএনপি সরকার আমেরিকার মিত্র। তাহলে এখন এমন কেন হলো? কোথায় প্রবলেমটা হয়ে গেছে? প্রবলেম কোথাও হয়েছে, অথবা এই সাবধান বাহিনীটা আপনাকে বলতে সরকারকে হাত মুচড়ানোর জন্য ব্যবহার করা হবে। যদি সরকার মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় এবং তার আঞ্চলিক যে অংশীদার যারা আছে পরাশক্তি, তারা যা চায় সেটাই করেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং আরো কিছু বিষয়, তাহলে হয়তো এই বিষয়টা সামনে আসবে না। যেমনি ভাবে 2017 তো আসেনি। কিন্তু আপনি যদি এটাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলে আসবে। এক, ধরে ধরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অনেকের উপরে নিষেধাজ্ঞা আসবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা জাতিসংঘ শান্তি মিশন, রক্ষা মিশনে দায়িত্বরত, ওনাদেরকে ফেরত পাঠিয়ে দিলে, কালো দলকে ভুক্ত করে। আর এইসব ঘটনা যখন ঘটছে, তখন আপনি আল কায়দার একজন শীর্ষ জঙ্গি, যে নাকি মার্কিন নাগরিক হত্যার সাথে জড়িত, যার উপরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের $50 লাখ পুরস্কার ঘোষিত মেজর বরখাস্ত সৈয়দ জিয়াউল হক, তাকে সব মামলা থেকে নিষ্কৃতি দিচ্ছেন, তাকে দ্বন্দ্ব থেকে ক্ষমা করছেন, এই প্রক্রিয়া চলছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব স্বীকারও করেছেন। এই যদি হয় অবস্থা, তাহলে তো নিষেধাজ্ঞা আর আটকানো যাবে না এবং নিষেধাজ্ঞা চলেই আসবে। এ কারণে আমি বলেছি যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ, এবং অবশ্যই সেই ঝুঁকিটা কিন্তু খুব অদূর ভবিষ্যৎ না বা সুদূর ভবিষ্যৎ না, একেবারেই খুব কাছে, সেটা অল্প সময়ের মধ্যে চলে আসবে, যদি আপনি সেই পরাশক্তি বা বিশ্বশক্তি নতুন যে শর্তগুলো তারা দেবে, প্রধানমন্ত্রী যখন দিল্লিতে যাবেন বা এর আগেই চলে আসছে, এগুলো যদি আপনারা মেনে নেন এবং যদি একটি জাতীয় ঐক্য গড়ে তোলেন, জাতীয় ঐক্য মানে জঙ্গি বা দেশ বিরোধীদের সাথে না, জাতীয় ঐক্য মানে জাতীয়তাবাদী শক্তি ঐক্য যদি গড়ে তোলে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স করে অভিযানে নামেন, জঙ্গিদেরকে ক্র্যাশ করে দেন, দেশ বাঁচবে, ওনারাও বাঁচবে, আমরাও বাঁচব। তাহলে আপনার এতক্ষণের আলাপে আমরা যেটি পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া কিংবা আঞ্চলিক পরাশক্তির চাওয়া যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং জঙ্গিবাদ দমন, এর বাইরে যদি চলে যায় তাহলে বাংলাদেশ একটা স্যাংশনের আওতায় আসতে পারে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, সৌদি আরবের আনাগোনা, সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের অজানা কারণ, এটি আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছেন। আমরা এটি নিয়ে একটু কথা বলতে চাই। এখানে কি যুক্ত আছে? এখানে রোহিঙ্গা ইস্যু আছে, এখানে নানান ইস্যু আছে, একটু যদি এই জিনিসটা ব্যাখ্যা দিতে। দেখুন, ইউনূস আমেরিকা থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি বানালো, বানিয়ে অনেক গল্পগুজব করলো। 2024 সালে রোহিঙ্গাদেরকে বলেছিল এর পরের বারে কি তোমরা তোমাদের দেশে করবে, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো, কত কিছু নাটক হলো। তো আসলে তলে তলে কি হয়েছে, এই খলিলুর রহমান বাংলাদেশকে বলতে বিএনপি সরকারকে এখন একটি কালো গহ্বরে ঠেলে দিচ্ছেন। আপনি যার কথা বললেন, সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজি, উনি যে এসেছিলেন, তো আমরা তো শুনেছি যে উনি এসেছেন বাংলাদেশ থেকে জনশক্তি নিলেন, এটা সেটা, মানে আমরা তো ভিতরের
অন্দরমহলের কথাটা আমরা জানতে পারি না। উনি আসলে কেন এসেছিলেন? উনি এসেছিলেন যে সৌদি আরবের ৩.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ রোহিঙ্গা, ইউনূস ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে। উনি এসেছিলেন সব রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, এবং আমার কাছে তথ্য আছে যে প্রকৃত সংখ্যাটা ৩.৫ লাখ থেকে ৪.৫ লাখ নয়, প্রকৃত সংখ্যাটা প্রায় ৭ লাখ বা ৮ লাখ। এরপর রোহিঙ্গারা ইন্দোনেশিয়াতে ঢুকেছে, মালয়েশিয়াতে ঢুকেছে, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে ঢুকেছে, যে সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। যার জন্য দেখুন যে বাংলাদেশিদের জন্য এখন ওই সমস্ত দেশের দরজাগুলো একটা একটা করে বন্ধ হয়ে যায়। দোষটা কিন্তু রোহিঙ্গাদের, কিন্তু যেহেতু ওরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছে, বহন করছে, এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় মানে ইউরোপীয় ইউনিয়ন বা ইন্দোনেশিয়া, দেখুন ইন্দোনেশিয়া কত কড়াকড়ি করে ফেলেছে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ ওরা তো পাসপোর্ট দেখছে বাংলাদেশি। এই সর্বনাশটা ইউজ করে গেছে ৬৯,০০০ পাসপোর্ট। এখন এই যে ওয়ালিদ আল খেরেদি এসেছেন, সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, উনি এখন চাপ দিলেন যে ৪.৫ লাখ হোক আর ৭ লাখ হোক রোহিঙ্গাকে পাসপোর্ট দাও। তাহলে আপনি বা অন্যরা যে ভাবছে বা আমিও ভাবছি যে সৌদি আরবে আমাদের কর্মসংস্থানের দরজা খুলছে, আসলে আমাদের দরজা খুলছে না, বাংলাদেশিদের জন্য খুলছে। বাংলাদেশি মানে ওই বাংলাদেশি যারা আসলে রোহিঙ্গা, যারা বাংলাদেশি পাসপোর্ট বহন করে। তাহলে আমার দেশের মানুষের কত বড় সর্বনাশ খলিল করে দিল। এই খলিল আরো যতদিন থাকবে বিএনপি সরকারে, দেখবেন এক এক করে সে বিএনপিকে একদম অত্যন্ত পরিকল্পিত ভাবে খাদে ফেলবে, ফাঁদে ফেলবে। কারণ খলিল তো বিএনপির লোক নয়। আমি আপনার এই অনুষ্ঠানে হয়তো বলেছিলাম যে ইউনূস জাতিসংঘের মহাসচিব হবে না, প্রেসিডেন্ট হবে না, হয়নি তো। কিন্তু ইউনূসের লোক কিন্তু শেষ হয়নি। ইউনূসের প্রেরণকরা কাজ করছে। আপনি দেখুন যে ইউনূসের যে বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুল বা আরো অন্যরা কথা বলতে শুরু করে। কেন কথা বলছে? তারা এখন ভালো সাজার চেষ্টা করছে, বিএনপি সাজার চেষ্টা করছে। ওই যে আমরা একটা শব্দ শুনেছি ২৪-এ, মুক্ত। এরা সবাই আসলে এখন মুক্তের ভূমিকায়। কিন্তু এদের মগজে মননে হলো ইউনূসকে ক্ষমতায় আনতে। কাজে এই রোহিঙ্গা সমস্যাটা দেখবেন যে কেউ কথা বলবে না। আজকে এই আমরা যে অন্তরালের আলাপে যে কথাটা উপস্থাপন করলাম, এটা কয়জন যে কয়জন শুনবেন তারাই জানবেন। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আবার রাষ্ট্রের জাতির স্বার্থ জড়িত, কেউ বুঝছে না। তেমনি ভাবে আবারও আমি একটা বিষয় উল্লেখ না করে পারছি না যে এই জঙ্গি নিয়ে এই মিউজিয়াম দিয়ে অমুক তমুক এই সমস্ত গল্পগুজব ছেড়ে সরকারকে স্বীকার করতে হবে যে হ্যাঁ এরা লস্করে তৈয়বা অথবা আল কায়দা। স্বীকার করুন। যদি আল কায়দা হয় তাহলে তো এটা ভয়ঙ্কর বিষয়, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা চালাতে পারে। যদি লস্করে তৈয়বা হয় তাহলে তো এটা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যে পাকিস্তানের জন্য যে সন্ত্রাসী জঙ্গি আনাগোনার ফাঁকে খুলে দেওয়া হলো, এটারই ফল। প্রেসার কুকার বোমা ১০০টি নয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। প্রেসার কুকার বোমা, আমি যেটা বললাম, সব মার্কেটে তো প্রেসার কুকার পাওয়া যায়। তো জঙ্গিরা তো বানাবে, এবং জঙ্গিরা এখন জঙ্গি আস্তানায় হানা দিলে বোমা পাওয়া যাচ্ছে, বোমা বিস্ফোরণ ঘটনা হচ্ছে। আজকে যেমন শরীয়তপুরে একটি মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরণে ৫ জন শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী মহিলা আহত। এরপর দেখবেন যে এরা কিন্তু বোমা আত্মঘাতী হামলা চালাবে। সেই আত্মঘাতী হামলা কোথায় চালাবে, কিভাবে চালাবে আমরা তো জানি না, কিন্তু আমরা তো সবাই ১৮ কোটি মানুষ এখন অনিরাপদ হয়ে গেলাম। আমাদেরকে যে বলা হচ্ছে যে ওনাদের কি জানি স্বপ্ন আছে নাকি প্ল্যান আছে, পরিকল্পনা। তো সেই পরিকল্পনা তো আসলে এমন পরিকল্পনা যে আমরা তো ক্রমশ এই শহরবাসীরা, নগরবাসীরা, গ্রামের মানুষরা তো
বিদ্যুৎ এখনো পানি না। আমরাও তো ডুবে যাচ্ছি ক্রমশ অন্ধকারে, জাতি ডুবে যাচ্ছে। তার পাশাপাশি এই জঙ্গি হামলা ওনারা যদি এক্ষুনি চালু না করেন, যদি ওনারা এক্ষুনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দরজাটি উন্মুক্ত করে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাই বসে সিদ্ধান্ত নেন কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে খুব শীঘ্রই, আরো মোটা দাগে বললে যে কোনো সময়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো আসবেই, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আসবে, এমনকি জাতিসংঘের নিষেধাজ্ঞা আসবে। আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপে অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেল। আমাদের এই অনুষ্ঠান সরকারের নীতি নির্ধারকের অনেকে দেখেন। আমরা কি বলতে পারি, যেমন বোমা আমাদের একটা সমস্যা, আমরা বোমার উপরে ভাসছি বলা যায়। আল কায়দা নেটওয়ার্কের বিস্তার জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। আমরা নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে। বাংলাদেশের এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের একটা সমস্যা। তিনি আমেরিকান নন, তিনি বিএনপির নন, তিনি আসলে কার? আপনি আপনার জায়গা থেকে সরকারের জন্য সুনির্দিষ্ট সুপারিশ কি দিতে পারেন যে এই কাজটি করুন, না হলে সামনে বিপদ আসন্ন? সরকারের জন্য সুপারিশ হলো প্রথমত সরকারকে সমস্যাটা বুঝতে হবে। আপনি যে এত গভীর একটা সমস্যায় দেশ পড়ে গেছে, এইটা বাদ দিয়ে আপনি এখনো শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেউ তো বাংলাদেশের শত্রু না। দেশের যারা প্রকৃত শত্রু, জঙ্গি, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে। অ্যাকশনের আগে তো একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। তো আমি সরকারের কাছে পরামর্শ দেওয়ার কেউ তো আমি না, সরকারের কাছে অনুরোধ করতে পারি যে আন্তর্জাতিক সম্প্রদায় কি চায় সেটা আপনারা জানেন, আমরাও জানি। সেই চাওয়াটা পূরণ করুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করুন, শেখ হাসিনার দ্বন্দ্ব স্থগিত করে দিন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন। দেখবেন যে সবাই যখন মিলেমিশে বসবেন, দলমত নির্বিশেষে, কিন্তু আবার বলছি দলমত নির্বিশেষে বলতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি নয়, তখনই সমস্যার সমাধান আসবে। শেখ হাসিনার তো জঙ্গিবাদ দমনে একটা বিশাল অভিজ্ঞতা কাজে লাগান। আজকে আমি যে বলতে পারছি, আরেকজন অন্য কেউ হয়তো এভাবে বলতে পারবে না, সেটাও তো অভিজ্ঞতা। আমি এত যুগ যুগ ধরে এটা যে গবেষণা করি, কাজ করি, দেখি শেখ হাসিনার তো অভিজ্ঞতা আছে, উনি তো জঙ্গি দমন করেছেন। আপনারা এটাকে নাটক বললে বলতেই পারেন, কিন্তু আজকে আপনারা নিজেরাও অনুধাবন করছেন। এখন আমি জানি নিশ্চিত যে আদতেই জঙ্গি বাংলাদেশে তো আছেই, আর আপনাদের এই আস্কারার কারণে এখন জঙ্গি এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে নিষ্কৃতির একমাত্র পথ হলো জাতীয় ঐক্য। অবিলম্বে গড়ে তুলুন, হিংসা বিদ্বেষ হানাহানি বন্ধ করুন, মানুষকে সম্মান দিন। মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটি দল যার কোটি কোটি সমর্থক। আপনারা কোটি কোটি সমর্থককে হত্যা করে, বা আপনারা সেই ইউনূসের ভাষায় রিসেন্ট পাসপোর্ট চেপে এদেরকে উধাও করে দিতে পারবেন না, গায়েব করে দিতে পারবেন না। কাজেই বাস্তবতাটাকে উপলব্ধি করুন, জাতীয় ঐক্য গড়ে তুলুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ দিন, শেখ হাসিনার দ্বন্দ্ব অবিলম্বে স্থগিত করুন। ওনাকে জিয়াউর রহমানও খুব বড় মাপের নেতা ছিলেন। উনি প্যালেস্টাইনের জন্য যে কাজগুলি করেছেন, বা মিডল ইস্টে ওনার যে রেসপেক্টেড ছিল ওনার সময়, এইটাও তো শ্রদ্ধা, এইখানে তো শ্রদ্ধার ব্যাপার আছে। তো আমি তো দেখেন, আপনি জিয়াউর রহমান সাহেব ইন্ডিয়া গেলেন, তৎকালীন প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার বোথ অফ দেম ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন এট দ্য ফুটস্টেপ। তো আমি তো জানি না, আর এই দুই নেতাই এরকম, যাদের জন্য ধরেন বিএনপি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না হতেন, উনি যদি বিএনপি না করতেন, আজ কি বিএনপি বলে কোনো দল থাকতো? সিমিলারলি
আমাদের বঙ্গবন্ধু যদি এই দেশকে স্বাধীন না করতেন, এই দেশ কি বাংলাদেশ হতো? বুঝি, এই যার যা প্রাপ্য সেটা আপনাকে দিতে হবে। আমি তো জামাতে ইসলামীকেও বলেছি বা বলে থাকি যে দেখেন, আপনারা এত লজ্জা পান কেন যে আপনি 1947-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন? ওয়েল, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনি মনে করেছিলেন যে সেটা হয়তো সঠিক, আর হয়তো সঠিক হতো যদি পার্টিশন না হতো, পাকিস্তান না হতো, তাহলে আজকে মুসলমানদের যে পরিস্থিতি আছে ইন্ডিয়ার মধ্যে, অথবা এই যে আমরা পাকিস্তান করার পরে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখেন, পাকিস্তানেও নাই, ইসেও নাই, আমাদের বাংলাদেশেও কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি করছি। তো এই জিনিসটা তো আমি জামাত, আমি পাবলিকলি চ্যানেলে বসে বলেছি। আই থিঙ্ক আমার সাথে জামাতের এমপি ভদ্র মহিলা ছিলেন, এবং আমি বলেছি 1971-এ ইউ টুক এ ডিসিশন দ্যাট ইউ উইল, যেহেতু 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, আপনি আপনার কথাটা মানা হয় নাই, আপনি হেরেছিলেন তখন। 71-এ আপনি মনে করেছেন যে ঠিক আছে, এখন পাকিস্তান হয়েছে, এটা পাকিস্তানি থাকুক, এখানে আর যেন কোনো ডিভিশন না হয়। এটা তো আমি ওনাদেরকে চ্যানেলে বসে বলেছি। আপনারা লজ্জা করেন কেন? আপনারা ডিসিসিভ ইসে যান না কেন যে ইয়েস উই টুক আ ডিসিশন এট দ্যাট টাইম, দ্যাট ওয়াজ পারহ্যাপস দ্য কারেক্ট ডিসিশন। মেবি আপনি বলেন, ক্ষমা চান আপনি আল বাদার আল শাম, যদি এটাতে আপনারা যুক্ত থাকেন, আপনারা যদি করে থাকেন, ক্ষমা চাইবেন, জনগণ ক্ষমা করেও দিতে পারে আপনাকে। বাঙালি তো খুব উদার জাতি, কিন্তু আই এম সরি টু সে যে 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 ধরনের জাতি এখন হয়ে গেছে ইউনূস সরকারের পর থেকে, এই যে মব কালচার, বা ইভেন এই যে 32-এ যদি কেউ ফুল দিতে চায় ওকে যেতে দিচ্ছে না, ওকে মারপিট করছে। আমিও দেখেছি, আসু নাকি নাম ওই ছেলেটার, যে কেউ জিজ্ঞেস করেছে, ডিডব্লিউ জার্নালিস্ট জিজ্ঞেস করেছে ওকে যে আপনি কে, তখন সে বলেছে এসডিএফ নাকি একটা বলেছে যে আমি এসডিএফ এ আছি, কিন্তু বেসিক্যালি হি ইজ আ গুপ্ত জামাত, হি ইজ নাথিং বাট আ গুপ্ত জামাত। তো এখন ধরেন এরা গুপ্তই বা কেন, এবং মবই বা কেন? বিকজ সেখানে তো পুলিশ আছে, পুলিশ উইল ডিসচার্জ ইটস ডিউটি। পুলিশকে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওইখানে কেউ যাবে না, যাবে না সেখানে কেউ। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা ওয়াই টেক দি ল ইনটু ইউর ওন হ্যান্ড? কি এই দেশ কোনোদিনই মানুষ হবে না? আমি আমি আমার ফেসবুকে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন যে এত বাঙালি সন্তান আছে কিন্তু ওদেরকে মানুষ করে নাই, 7 কোটি না কত উনি তখন বলেছিলেন। তো আমি সেদিনও লিখলাম যে এখন 30 কোটি হয়ে গেছে, এদেরকে কি মানুষ করা হবে না কোনোদিনই? এরা মানুষ হবে না? এরা কি শুরু হয়েছে দেশে? দেখেন দেশের অর্থনীতির অবস্থা দেখেন কোথায় আছে। দেশের আপনি গ্যাসের অবস্থা দেখেন, জ্বালানির অবস্থা, পাওয়ার নাই, মানে এত খারাপ অবস্থা পুরা দেশে। আপনি ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না, আপনার ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের আর ইসের অভাবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রুরাল এরিয়াসে তারা আরইবির অফিসেস গুলি অ্যাটাক করছে, জনগণই করছে। হ্যাঁ, এইগুলি তো উচিত, যারা পলিটিক্স করছেন ওদের উচিত যে এইগুলি যেন বন্ধ হয়। এন্ড আই থিঙ্ক দিস ইজ আ ডিউটি বোথ ট্রেজারি বেঞ্চেরও, যারা এখন অপোজিশনে আছেন ওনাদেরও। তো এই জিনিসটা যদি না হয় তাহলে তো একটা মুশকিল, তো দেশ এগোবে কিভাবে আমি বুঝতে পারছি না। দিস মব কালচার অফ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, অথবা আমি এটাকে বলবো প্রাইভেট আর্মির মতন হয়ে গেছে, যে তারা আমাদের বাংলাদেশ আর্মি তো এখন ডান্ডা ইউজ করে, ঠিক আছে, এটা প্রাইভেট আর্মি যারা হাত ঘুষি এইগুলি করে। তো দিস মাস্ট স্টপ। আই মিন ওয়াই, কেন দেশে এই পরিস্থিতি হবে? রেসপেক্ট এভরিবডি। বঙ্গবন্ধু ডিজার্ভ রেসপেক্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিজার্ভ রেসপেক্ট। আপনি
দুইজনকে রেসপেক্ট করেন না। আপনাকে যারা সাপোর্ট করছে আপনার পক্ষে থাকবে, যারা অন্যকে সাপোর্ট করছে তাদের পক্ষে থাকবে। এটা হানাহানির তো কিছু নাই। যদি আপনি সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসেন তাহলে রেসপেক্ট ইউর লিডার্স, স্টপ ডুইং দিস মববাজি। এন্ড আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান শুড লুক ইনটু ইট, যে মববাজি বা এগুলি যে হচ্ছে এটা যেন না হয়। এটা তো ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন নতুন আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনাকেও দেখা উচিত যে এই মব কেন হলো, যারা এই মব করলো বা যাদেরকে অ্যাটাক করেছে সেখানে, এদের তো একটা বিচার হওয়া দরকার। দে শুড বি টেকেন টু টাস্ক। ওদের বিরুদ্ধে তো গভর্নমেন্টকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে ব্রিং দেম টু বুক, ওদের বিরুদ্ধে মামলা করেন যে এটা কেন হচ্ছে। নাহলে আপনি একদিকে দেখেন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট চাচ্ছে, গভর্নমেন্ট ওয়ান্টস ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যদি গভর্নমেন্ট চায় তাহলে গভর্নমেন্টের ডিউটিটা কি? গভর্নমেন্টের ডিউটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি না হলে তো আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। আর দিন দিন আমরা এরকম নিচেই চলে যাবো। যে আমেরিকানরা এসেছে, আমেরিকানদের সাথে আপনি কথাবার্তা বলেছেন, ভেরি গুড। তো ওরা ইনভেস্টমেন্ট আসার আগে কি এটা দেখবে না যে দেশে পলিটিক্যাল স্টেবিলিটি নাই? আজকে কেন আপনি এই কাজটা করছেন? এটা তো দেশের জন্য ভালো না, একদমই ভালো না। এন্ড দিস মব কালচার ইজ এ ক্যান্সার ইন দি সোসাইটি অফ বাংলাদেশ। আপনার কি মনে হয় যে 32-এ কেউ ফুল দিলে বা আজকের দিনে যদি কেউ মিলাদ পড়িয়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করে, এইটা বিশাল অপরাধ? দেখেন 32-এ তো যাওয়ার নিষেধ করে নাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করেছে। আমি দেখলাম একটা ছেলেকে মার দিল, ওকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসেছো, বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি। হি ইজ নট এন আওয়ামী লীগার, হি ইজ নট এ লিগি। আমি আওয়ামী লীগের না, আমি লিগি না। আমি তো মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলাম মাস 1-1.5 আগ পর্যন্ত। আমি তো যখন শেখ হাসিনার যে কার্যক্রম চলতেছিল আমি তো বিরোধিতা করেছি। তখন তো এই যারা গুপ্ত আছে, যারা আজকে মব করছে, তারা তো উনার পক্ষে ছিল। তারা তো তখন চেহারাটা লিগিদের চেহারা, ওদের মাস্ক পরে তারা লিগিদের প্রশংসা করতেছিল, লিগিদের ব্যাপারে আলাপ আলোচনা করতেছিল। বঙ্গবন্ধুকে কি সার্জিস আলম করে নাই? বঙ্গবন্ধুর সম্বন্ধে কি বলেছে দেখেন। আমি বললে কি এটা ভুল হয়? বা এই যে 5 কোটি 6 কোটি যে সাপোর্টার্স আছে ওদের, ওরাও বলতে পারে বঙ্গবন্ধু ইজ ওয়ান থিং, আওয়ামী লীগের কার্যক্রম ইজ অ্যানাদার থিং। আর যে ফুল দিতে যাবে সে, আপনি কি কোনো নিষেধ করেছেন, কোনো এরকম অর্ডার জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা কেউ যে বঙ্গবন্ধুর এইখানে যাওয়া যাবে না? আজ সকালে তাদের করা উচিত ছিল। তাহলে এই বেচারা যারা মার খেয়েছে তারা এখানে যেত না। এন্ড ওয়াই দিস প্রাইভেট পিপল উইল ডু দ্যাট? কাউকে ধরে মারধর করবে কেন? আমি দেখলাম ডিডব্লিউ জিজ্ঞেস করছে পুলিশকে, কোনো পুলিশ সৎ উত্তর দিতে পারছে না। বিকজ বঙ্গবন্ধুকে তো ব্যান করে নাই যে বঙ্গবন্ধুর তারিফ করতে পারবেন না, বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার করতে পারবেন না। এগুলি কি করেছে? বা আওয়ামী লীগের সময় কি কোনো সেমিনার করা, বা বিএনপি অনেক সেমিনার করেছে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, এরকম তো কিছু না। আওয়ামী লীগের সময় 15th of অগস্টে তারা খালেদা জিয়ার বার্থডে সেলিব্রেট করেছেন। এই জিনিসগুলি কি বাধা দেওয়া হয়েছে? কি তখন মব সৃষ্টি করা হয়েছে? তা তো করা হয়নি। যখন আমাদের উপরে মামলা মোকদ্দমা এইগুলি আমরা যখন ফেস করেছি, যখন পুলিশকে ফেস করেছি, এগুলির তো ভিডিওস আছে। তখন কি আমাদের পক্ষে এসে ওরা দাঁড়িয়েছিল? নো, দে ডিড নট। আজকে যারা মব সৃষ্টি করছে তারা তো দাঁড়ায় নাই, তারা আমাদের পাশে এসে বক্তব্য রাখে নাই। ওদের বিরুদ্ধে তো কোনো মামলা মোকদ্দমা ওইভাবে, ইয়েস আমির জামাত ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল বা আরো কিছু লিডার্সদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ওদেরকে ছেড়ে দেওয়া হলো। মানে
এখন কথা হচ্ছে যে মব কেন, মব কি হয়েছে কোনোদিন? এই দেশে যদি আপনি মবের কালচার শুরু করে দেন, তাহলে মব কালচারটা শেষ করার জন্য তো কিছু না কিছু পদক্ষেপ নিতেই হবে। বিকজ মব কালচার, আপনি জানেন, আপনি যদি ফ্যাক্টরিজে গুলি, আপনার ইন্ডাস্ট্রিয়াল ইসে যদি গিয়ে মব সৃষ্টি করেন, we must be more careful যদি দেশকে এগিয়ে নিতে চাই। আর যদি আপনারা শুধু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদের বিরুদ্ধে থাকেন, তাহলে তো দেশ এগোবে না। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যান। আমি আজকেও চ্যানেলে বলেছি, এই মব সৃষ্টি তো কারা করছে, পুরো পৃথিবী জানে যে মব কারা সৃষ্টি করছে। So we must এই যে আজকে stop this সারাদিনের culture. মব মাস্টার উনি, এই যে এই ছেলেটা, যে ছেলেটার ছবি আপনি দেখাচ্ছেন, এই জি, জি। ছেলেটাকে তো আমি কয়েকটা ভিডিওস দেখেছি, সে যে ধরনের মারধর বা এগুলি করেছে, ভেরি আনফরচুনেট। কালকে যদি ওকে কেউ মারধর করে, তখনও আমি বলবো ভেরি আনফরচুনেট। এইটা হওয়া উচিত না বাংলাদেশে। স্যার একটা ভিডিও দেখায়, আপনি একটু দেখেন। এই যে আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ধানগড়াতে এখানে শিবিরের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, এরা নেতৃত্বে হামলা করছে। এই যে পিছনে আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ডেল সরছে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে গেছে, ক্যামেরা ভেঙে গেছে, সামনে হামলা করছে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের এই এমপির গাড়িতে হামলা, তারও ঠিক 10 মিনিট আগে আমির হামজার গাড়িতে হামলা, এবং মাদারীপুরে মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, 5 শিক্ষার্থী আহত। এই ঘটনাগুলো কি হচ্ছে স্যার? এটা সো স্যাড, এটা খুবই দুঃখজনক। যে কোনো দেশে এটা হলে দুঃখজনক। এইটা 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 আন্তর্জাতিকভাবে দুঃখজনক যে ঘটনাগুলি ঘটছে। আপনি পার্সোনালি এই জিনিসগুলি কেন করবেন? সে শিবির হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, ছাত্র দল হোক, ছাত্রলীগ তো এখন নাই, কাজে আর বললাম না। এটা কেন ঘটবে? ইভেন ধরেন যদি এই কাজটা ছাত্রলীগ করতো, তাহলে এটা আমি নিন্দা করতাম এইটার। বিকজ এইটা হওয়া উচিত না। আমাদের পলিটিক্সকে ক্লিন করতে হবে আমাদেরকে, যেন সবাই তাদের মতামত দিতে পারেন। বিকজ মতামত না দিলে পার্লামেন্টটা বন্ধ করে দেন, তালা লাগাই দেন না পার্লামেন্টে। আমাদের কি এমপি দরকার আছে? এই যে স্যার এই ঘটনাগুলো, তারপরে আপনার এই যে মহিলা মাদ্রাসায় বোমা, তার আগে দুবার পেল আপনার এই বোমা, প্রেসার কুকার বোমা, ব্যাপক বিস্ফোরণ। এইটার সাথে স্যার এই যে রিপোর্টটা, বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল কায়দা, ভারত উপমহাদেশ জি, শাখা। জি। স্যার এই ঘটনাগুলো যদি চলতে থাকে, তাহলে কি জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের উপর কি বিপদ আসতে পারে? আরে এইটা তো খুবই বিপজ্জনক রিপোর্ট। তার কারণ হচ্ছে, আপনাকে, আমি জানি না, যদি খুব বেশি বেড়ে যায় আপনার এই যে আপনি যে মিশনের লোকজন পাঠাচ্ছেন, এগুলি সব বন্ধ হয়ে যাবে। খালি তা না, আমাদেরকে তারা হয়তো ভায়োলেন্ট টেরোরিস্ট স্টেট ডিক্লেয়ার করে দিতে পারে বাংলাদেশকে। তাহলে বাংলাদেশ সেটা হলে কে বিনিয়োগ করবে? বরঞ্চ এখান থেকে শিক্ষিত লোকজন যারা আছে তারা চলে যাবে। দেয়ার উইল বি ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন তো এমনিই হচ্ছে, আরো বেশি ব্রেন ড্রেন হবে বাংলাদেশ থেকে। উই মাস্ট বি পিসফুল, উই মাস্ট নট বি ভায়োলেন্ট। পলিটিক্স এর মধ্যে যা ঘটছে, বিকজ ইউ শিবির বা কেউ যদি করে, দেখেন এখন তো আর লিগ নাই, তো বিএনপি যদি কারোর উপরে হামলা করে, বা দল যদি কারোর উপরে হামলা করে, বা শিবির বা ওরা যদি হামলা করে, এটা দুঃখজনক। এটা আলটিমেটলি, জানি না, যদি এটা খুব বেড়ে যায়, ইট মাইট লিড টু সাম কাইন্ড অফ আ সিভিল ওয়ার। আমাদেরকে তো এটার থেকে, বিকজ এই বোমা আপনি যে বললেন, কি ওই প্রেসার কুকার বোমা, প্রেসার কুকার বোমা ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। ছাদ টাদ উড়িয়ে দিতে পারে, এত ডেঞ্জারাস। ইভেন সেটা কেন, আপনি যদি আপনার প্রেসার কুকারে যদি আপনি কিছু রান্না করেন, আর ওই যে হুইসেল যে হয়, যেটা হয়,
ওইটা যদি আপনি লক করে দেন, কোনো হুইসেলই হলো না, আর সেখানে স্টিম হতে থাকে, ইট উইল সিম্পলি ব্লো আপ। আপনার কিচেনে ইট উইল ব্লো আপ। ইউ সি, বোমা বানালে তো ইটস ইভেন মোর ডেঞ্জারাস। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট বিএনপি শুড স্টার্ট গভর্নিং। আজকে বিএনপির অনেক মিছিল হয়েছে খালেদা জিয়ার জন্মদিনের জন্য, অনেক রাস্তাতে অনেক জ্যাম সৃষ্টি হয়েছে। এইগুলি উচিত হবে গভর্নমেন্টকে বা ডিএমপি কে, যে এইগুলি যখন হয় নোটিশ দিয়ে এবং ট্রাফিকের ব্যবস্থা প্রপার করা উচিত, এবং গভর্নমেন্টকেও দেখা উচিত যে আমরা কোথায় করব, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু আ ভেরি ডিফিকাল্ট ফেজ। আপনাকে বলি, একটু আগে আজকে নিউ ইয়র্কে ট্রাম্প একটা র্যালি অ্যাড্রেস করেছে। ওই র্যালিতে সে বলেছে দ্যাট উই উইল টেক হরমুজ, হরমুজ উইল বি ডিক্লেয়ার্ড এজ এন আমেরিকান টেরিটরি। আমি জানি না আপনি জানেন কিনা, একটু আগে। সো নাও সিচুয়েশনটা দেখেন কোথায় গেছে। যদি এরকম কিছু চেষ্টা, সে তো করবে না, এটা করবে না, সে তো নিতে পারবে না, বিকজ অ্যাডমিটেডলি দিস ইজ ইরানিয়ান টেরিটরি। কিন্তু সে যদি ওইখানে ওদের যে নিউক্লিয়ার অ্যাসেট আছে, যদি কোনো নিউক্লিয়ার অ্যাসেট ব্যবহার করে ফেলে and declares himself to be the winner and takes over, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশনে আছি এখন? স্যার, আপনি কি এই যে জাতিসংঘের রিপোর্টের পর ওইখানে এই যে সাভারের সেই প্রেসার কুকার বোমার নিরাপদ বিস্ফোরণ কেঁপে উঠলো এলাকা, হাফ এ কিলোমিটার এলাকা কেঁপে উঠেছিল ওই বোমা বিস্ফোরণে। এবং এরপরে বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা কানাডার, আগামী সোমবারে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে উচ্চ সতর্কতা। জি জি, তো আমি বলছি যে এইটাতে কেউ করছে, তাদের ছত্র ছায়ায় এই জিনিসগুলি হচ্ছে, এটা গভর্নমেন্ট শুড সি, বিকজ তো গভর্নমেন্টের জন্য ক্ষতিকর। গভর্নমেন্ট তো এখান থেকে যদি না বের হতে পারে তাহলে একটা মুসিবত হয়ে যাবে। আমাদেরকে তো দেশ চালাতে হবে, উই হ্যাভ টু রান দিস কান্ট্রি। এই দেশের অর্থনীতি চালাতে হবে, এই জনগণকে ফিড করতে হবে। আপনার এত বড় জনগোষ্ঠী, এদেরকে মানুষ করতে হবে, এদেরকে খাওয়াতে হবে, এদের হেলথের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দি গভর্নমেন্ট। আমি তো মনে করি যে গভর্নমেন্টকে গভর্ন করা উচিত, গভর্নেন্সের দিকে জোর দেওয়া উচিত, ইনস্টেড অফ ডুইং এই ছোটখাটো পলিটিক্স এরকম ওরকম করা করছে, যেটা আই শুড সে ডার্টি পলিটিক্স। গভর্নমেন্ট হোক বা অপোজিশনে জামাত হোক বা যারাই করছে, এটার থেকে বেরিয়ে আসতে হবে। যদি না বের হতে পারি, আই এম টেলিং ইউ, যদি এই জিনিসগুলি বাড়তে থাকে, আল কায়দা মাল কায়দা এগুলি যদি বাড়তে থাকে, এই দেশে ইনভেশন হবে, কোন দেশ এসে ঢুকে পড়বে আপনার দেশে। যেমন স্যার, যে আমি তো বলছি যে আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো দিতে পারে নিষেধাজ্ঞাটা। সেটা আমি এত জোর দিয়ে বলছি এই জন্যই যে, যেহেতু আমি অনেক বছর এই ইমিগ্রেশন নিয়ে কাজ করেছি, ওই গ্রুপগুলোতে আমি এখনো আছি। যদি এই মুহূর্তে আমি পেনশনে চলে যাব আর 4 মাস পরে, যার কারণে আমি আর যাই না কোথাও কাজে, বাসায় থাকি, কিন্তু গ্রুপে তো রয়ে গেছে আমি, কলিগ গ্রুপ, বিভিন্ন গ্রুপ। সেখান থেকে যে মেসেজটা আমি রিসিভ করেছি, সেখানে বলা হয়েছে যে এক্সট্রা স্পেশাল সার্ভেইলেন্স অ্যাবাউট বাংলাদেশ সি পিপল। জি জি জি, মানে বুঝতে পারছেন স্যার, এই মেসেজটা দেওয়া মানে কি আমার কলিগরা সবাই এখন একটু ভালোভাবে লক্ষ্য করবে। এর আগে পাকিস্তানের ক্ষেত্রে ছিল এটা, যে 60% ক্যান্সেল করতে হবে, ভিসা থাক আর যায় হবে, সেম ঘটনা আসছে। তো এটা তো এখনো আমরা জানবো না, পরিষ্কার করে না এরা, কিন্তু ভেতর ভেতরে তো বলে রাখে স্যার। জি জি, এখন এই যে কানাডা নিষেধাজ্ঞা দিয়ে, জি জি, এটা স্যাংশন আসতে পারে বাংলাদেশের উপরে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি এদিক ওদিক নজর না দিয়ে এই সব জিনিসে পলিটিক্যাল স্টেবিলিটি কিভাবে হতে পারে, যেন আমাদের উপরে কোনো স্যাংশন না আসতে পারে, যে আমরা একটা টেররিস্ট স্টেট, একটা ভায়োলেন্ট স্টেট, এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর এই যে মববাজি যারা করছে, বিকজ আমি সবসময় মনে করেছি দ্যাট